স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। সরকারে থেকে রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপি ও ছাত্র উপদেষ্টাদের মধ্যে কদিন ধরে চলছে বাহাস। পরস্পরকে ইঙ্গিত করে বলছেন নানান কথা। এক পক্ষ দিচ্ছেন হুঁশিয়ারি, আরেক পক্ষ আখ্যা দিচ্ছেন ফ্যাসিস্টের কণ্ঠস্বর। অবশ্য সরকারের নিরপেক্ষতা নিয়ে তোলা প্রশ্ন জোর গলায় উড়িয়ে দিয়েছেন ওই উপদেষ্টারা। তবে দল গঠন করতে হলে উপদেষ্টা পদ ছাড়তে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি নেতারা। এমন পরিস্থিতিতে আজ মুখ খুললেন সরকারের অপর দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং বিএনপির ৩ সিনিয়র নেতা। সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করলে বিএনপি মেনে নেবে না, এমন হুঁশিয়ারি যখন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, তখনই উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্য নির্বাচন নিয়ে বিএনপির কথার সুর আওয়ামী লীগের সঙ্গে মিলে যায়। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। উনি যেটা বললেন যে যদি রাজনৈতিক দল গঠন হয় তাহলে আর আমরা এখানে থাকতে পারবো না। আমার তো ওই দলের সাথে কোনো সম্পর্কই নেই, তাহলে আমি কেন সরকারে থাকতে পারবো না? পাল্টাপাল্টি এমন বক্তব্য এখন রাজনীতিতে নতুন মোড় তৈরি করেছে। জনপ্রিয়তা যাচাই করতে তাই ক্ষমতা ছেড়ে জনগণের কাছে যাবার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার সময় একটা নিরপেক্ষ সরকার, তারা নিরপেক্ষভাবে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে সেটা হবে এই আন্দোলনের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। অনির্বাচিত সরকার একটি দুর্বল সরকার। নির্বাচিত সরকার যেমনই হোক, তারা জনগণের সমর্থন নিয়ে আসে ক্ষমতায়। পরে যদি ভালোভাবে রাষ্ট্র চালাতে পারে থাকবে, রাষ্ট্র চালাতে না পারলে আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বিদায় করে দিন। নির্বাচন এবং সেই নির্বাচনটা নিরপেক্ষ নির্বাচন, এই দাবি করেছে। এই দাবি করাটা খুবই যুক্তি। বিএনপির মহাসচিব সম্পর্কে একটা কাউন্টার তৈরি হয়, এটা কিন্তু ঠিক হবে না। এটা জাতির জন্য আরেকটা ক্রান্তিকাল হয়ে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এমন কাজ না করার আহ্বানও জানানো হয়। অবশ্য আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করলেন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের দূরত্ব নেই। জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। এই উপদেষ্টা অবশ্য এও আশ্বাস দিলেন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষই থাকবে। সরকারের আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন রাজনৈতিক দল গঠন করতে হবে উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে গিয়ে। যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন, সরকার থেকে চলে গিয়ে তাকে সেটা করতে হবে। কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। সরকারের পক্ষ থেকে অবশ্য এটাও দাবি করা হয়েছে নিরপেক্ষ সরকারের জন্য বিএনপি যে দাবি তুলেছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন, তবে তার আগে মাঠ তৈরি করে দেওয়ার তাগিদ দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেয়া কিছু সুপারিশ নিয়ে প্রশ্ন তুলে সিইসি বলেন এতে খর্ব হবে নির্বাচন কমিশনের স্বাধীনতা। সকালে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাথে মতবিনিময়ে এসব কথা বলেন সিইসি। 4 মাসের কর্মযজ্ঞে 18টি বিষয় ধরে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এতে রয়েছে নির্বাচন কমিশনের জবাবদিহি, সংসদীয় কমিটির কাছে ন্যস্ত সীমানা পুনর্নির্ধারণের স্বাধীন কর্তৃপক্ষ গঠন করা এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটার তালিকা প্রণয়নের মতো প্রস্তাবনাও। তবে এসব প্রস্তাবনা নিয়ে প্রশ্ন তুললেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। বলেন ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণের জন্য অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত, 16 আনা প্রস্তুত। আমাদের তরফ থেকে আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন, তবে তার আগে মাঠ তৈরি করে দেওয়ার তাগিদও দেন সিইসি। 3 মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি ইলেকশন করতে পারে, আমিও পারতাম, আমরাও পারতাম, যদি এই জিনিসগুলো যদি ফিক্স থাকতো। কিন্তু আমার কাছে আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। সুতরাং সময় এটা রিলেটিভ টার্ম, সব কিছু ঠিক থাকলে 3 মাস দিয়েও করা যায় ন্যাশনাল ইলেকশন, আর ঠিক না থাকলে খুব কষ্ট করে অ্যাচিভ করতে হবে টাইমলাইন।
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নে সিসি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, রাজনৈতিকভাবে। মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে শুনেছি, প্রেস উইং থেকে শুনেছি যে ওনারা ওই আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে। সুতরাং এই ডিসিশনটা ইসি নেবে না, সুতরাং এটা বোধহয় রাজনৈতিকভাবেই হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। জাতীয় নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করতে চায় ইসি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, জনগণই পাহারাদার হয়ে থাকবে সকল অনিয়ম ঠেকাতে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে কানাডায় নাগরিকত্বের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানায়, বাংলাদেশের মনোনয়নের ভিত্তিতে পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ পেয়েছেন, আর এই পদে থেকে তিনি রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নিয়েছেন। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারান শেখ হাসিনা। এরপর তার পুরো পরিবারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এর কয়েকদিনের মাথায় পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মামলা করা হয় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নামেও। রবিবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরে দুদক। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক পুতুল বাংলাদেশ সরকারের পক্ষেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রতিনিধিত্ব করেছেন। এই পদে থেকে তিনি রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপে অংশ নিয়েছেন কানাডার নাগরিকত্ব। দ্বৈত নাগরিকত্ব সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। দুদক জানায়, পুতুলের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্প দেখিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সূচনা ফাউন্ডেশন সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবেন। এটার সাথে সম্পৃক্ত আরও অন্যান্য অপরাধ যদি সংগঠিত হয়, সব কিছুই তারা বিবেচনা করবেন। ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে দুদকের মহাপরিচালক জানান, সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফেরানো যায় কিনা এ নিয়ে কাজ করছে তদন্ত দল। তাকে দেশে ফেরত আনার বিষয়ে কী কী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। চাঁদাবাজদের গ্রেপ্তার। বনানী থানার ওসি ও গুলশান জোনের অপরাধ বিভাগের ডিসির পদত্যাগ দাবিতে বনানী থানার সামনে বিক্ষোভ করছে একদল বিক্ষুব্ধ জনতা। সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল খান। অপু, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, কারা এই বিক্ষোভ করছেন, কেন করছেন, এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। তন্নি, আমি বনানী থানার সামনে রয়েছে। এখানে প্রায় শতাধিক বিক্ষোভকারী বিক্ষোভ করছেন। তারা যেটি বলছেন যে বিগত সরকারের আমলে যারা আওয়ামী লীগ করতেন এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিলেন, তারা এখনও বর্তমানে বনানী থানায় আধিপত্য বিস্তার করে এবং বিভিন্ন সম্পদ তারা দখল করছেন। এইখানে মূলত এখানে পৌঁছানোর পর আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি বলছেন যে বেশ কিছুদিন ধরে তারা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আগে ছিলেন, তারা বিএনপিতে অনুপ্রবেশ করে বিএনপির সাথে যুক্ত হয়ে তারা এখানে বিভিন্ন স্থাপনাগুলো তারা দখল করছেন। এর প্রতিবাদে তারা তাদের জীবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় 2 ঘন্টা আগে বনানী থানার সামনে আসেন এবং তারা এখানে এসে থানায় তাদের অভিযোগ জানান। আমরা থানার ভারপ্রাপ্ত যে কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা যেই ক্ষেত্রে মামলা নিয়েছেন সেটি হচ্ছে 2 পক্ষের সংঘর্ষের জেরে এখানে মামলা হয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে তারা যাদেরকে যারা এখানে এসেছেন, অপোজিশন দলে যারা রয়েছেন তারা এসে অভিযোগ করেছেন এরা সকলে আওয়ামী লীগের লোক এবং এই থানায় তারা এখনও আধিপত্য বিস্তার করে যাচ্ছেন। তারা যাতে এই সকল কার্যক্রম আর এই বনানী থানাতে করতে না পারে তার প্রতিবাদেই কিন্তু তারা এখানে রয়েছেন। আমরা যদি একটু দেখাতে চাই যে দেখবেন তারা কিন্তু বিভিন্ন ব্যানার এবং কাগজে লেখা ছবি সংবলিত নিয়ে তারা কিন্তু থানার সামনে অবস্থান করছেন এবং আওয়ামী লীগের যে সকল পদ পদবীধারী নেতা ছিল সেই ছবিগুলোও কিন্তু তারা এখানে দেখাচ্ছেন। এখানে শুধু পুরুষ রয়েছে তা না, এখানে অনেক নারীরাও কিন্তু এখানে রয়েছেন। তো রাজধানীর বনানী থানা থেকে এই ছিল সবশেষ খবর। তন্নি। অপু, আপনাকে ধন্যবাদ।
দর্শক, বনানী থানার সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলিসহ একাধিক মানবতাবিরোধী অপরাধে নেতৃত্ব জড়িত থাকার অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেন। আদেশের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অভিযুক্ত হারুনুর রশিদ পালাতে গিয়ে গণহত্যার আলামত নষ্টের চেষ্টা করেছেন, সে কারণেই তাকে গ্রেফতার করা প্রয়োজন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে র্যাবের নির্বিচারে গুলি এবং ১৩ শিশুর মৃত্যুর ঘটনায় দেশে বিদেশে সমালোচনার ঝড় ওঠে। আর সেই অপরাধে তৎকালীন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদকে বিচারের মুখোমুখি করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদনের শুনানি নিয়ে হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এই ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা, তাদের নির্যাতন করা এবং তাদের উপরে হেলিকপ্টার ব্যবহার করে এই ছাত্র জনতাকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন, সেটা তিনি করেছিলেন হারুনুর রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং এটা প্রয়োজন এই সুষ্ঠু তদন্তের স্বার্থে। মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে ৫০% কম আসামি গ্রেফতার হয়েছে। আর গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা পুলিশের দায়িত্ব বলে জানিয়ে দেন চিফ প্রসিকিউটর। ৯৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, যার অধিকাংশই হচ্ছেন পুলিশ বাহিনীর সদস্য। যেহেতু আদালত আজকে ওয়ারেন্ট ইস্যু করেছেন, সেই অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে বের করে আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানাটা কার্যকর করে উপস্থিত করানো। এদিন আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় ২ পুলিশ সদস্য এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয়া হয়েছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর কারাগার থেকে পালানো ৭০০ আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। যেসব শীর্ষ সন্ত্রাসী বাইরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের দ্রুতই আইনের আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। পুলিশের সংখ্যা বাড়লেও কাজের ধীরগতির কারণে দেশে চুরি ছিনতাই বেড়েছে বলেও স্বীকার করেন তিনি। এখন থেকে 0961202169 নম্বরে কল করে বন্দীদের স্বজনরা তাদের প্রয়োজনীয় তথ্য ও সাক্ষাতের সময়সূচি পাবেন। আন্দোলনে আহত শিক্ষার্থীদের এই জরুরি সেবা সার্ভিসে নিয়োগ দেওয়া হবে বলেও জানান সরকারের এই উপদেষ্টা। মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাই আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। কোনো রকমের ঘাটতি বা গাফলতি না থাকে এই জন্য সর্বোত্তম ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশে নতুন প্রায় ৭০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় মিন্টু রোডে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে। প্রেস সচিব জানান, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে সেপ্টেম্বরে বাংলাদেশে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে ৭০টিরও বেশি দেশকে আমন্ত্রণ জানানো হবে। ইউরোপিয়ান ও আসিয়ানের সাথে বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে শিপিং নিয়েও প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার যা যা করা দরকার তার সবটাই করবে। এজন্য গ্লোবালি সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। নতুন নতুন রোহিঙ্গা আবার বাংলাদেশে আসছে, প্রায় ৭০,০০০ অলরেডি এসছে এবং এই যে আগের যে ১ মিলিয়নের বেশি ছিল তার সাথে এটা এসছে এবং এটা বাংলাদেশের জন্য ধরেন একটা বড় চিন্তার বিষয়। আসিয়ানের সাথে একটা বড় আলাপ ছিল হলো রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। আসিয়ানকে বলা হয়েছে, আসিয়ান লিডারদেরকে, যে তারা যাতে এই রোহিঙ্গা ক্রাইসিস যাতে রিজলভ করা যায়। ভিসা প্রক্রিয়া বন্ধ থাকায় উন্নত চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চীন সফর পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, চীনের কুনমিংয়ের চিকিৎসা ও যাতায়াত খরচ তুলনামূলক কম। সফরে চীনের ভিসা প্রক্রিয়া সহজ ও ফি কমানোর বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ব্রহ্মপুত্র নদে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে পানি প্রবাহ কমবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। জানান, বাংলাদেশের পক্ষ থেকে সুদের হার কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আশ্বাস মিলেছে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোরও। এদিকে ডোনাল্ড ট্রাম্পের উন্নয়ন প্রকল্পে যুক্তরাষ্ট্রের ৩ মাসের অর্থায়ন তহবিল স্থগিতের ঘোষণা বৈশ্বিক, এমন মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা
এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও জানান তিনি। 3%-এর বেশি না তাদের ঋণের সুদ হার, অথচ অনেক একেবারে আন্তর্জাতিক ডোনার এজেন্সি যেগুলো আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুদ হারের চেয়ে বেশি, 4, 4.5, 5 পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, তারপরে তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে, যদি সম্ভব হয় কমানোর, তারা কিছুটা কমানোর চেষ্টা করবে। ঘোষিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। এর পরিপ্রেক্ষিতে 48 ঘন্টার মধ্যে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিষদ ভেঙে দিয়ে নতুন পরিষদ গঠনের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এ বিষয়ে রিভিউ করা হবে জানিয়ে হুঁশিয়ারি দেন, গণহত্যার সাথে জড়িত কারো সম্পৃক্ততা পাওয়া গেলে নাম বাতিল হবে। গেল বৃহস্পতিবার ঘোষণা করা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এই পুরস্কারের তালিকায় কোনো নারীর নাম না থাকা সহ বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেন অনেকেই। পাশাপাশি রবিবার বাংলা একাডেমি ঘেরাও কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ কবি, লেখক সমাজ ও জাতীয় সংস্কৃতি বিপ্লব নামের 2টি প্ল্যাটফর্ম। তারা বলেন, নিয়ম নীতি লঙ্ঘন করে বাংলা একাডেমি পুরস্কার দেয়া হয়েছে। একাডেমির আমূল সংস্কার চেয়ে পুরস্কারের অনিয়মের সাথে জড়িতদের শাস্তি দাবি করেন তারা। সরাসরি গণহত্যায় উস্কানিদাতা লেখকদেরকে কেন এই পুরস্কারের মধ্যে আনা হয়েছিল? প্রথম আলোর একটি গোষ্ঠী, ভারতীয় মদতপুষ্ট একটি গোষ্ঠী, বাংলা একাডেমির ফ্যাসিস্ট কিছু কর্মকর্তা এর সঙ্গে জড়িত। কলঙ্কিত পুরস্কারের মাধ্যমে বাংলা একাডেমিকে কলঙ্কিত করেছেন আপনি। সমস্যা সমাধানে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ পুনর্গঠন করার দাবিও করেন তারা। আমাদের দাবি থাকবে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ ভেঙে দিতে হবে। এদিকে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সাংবাদিকদের জানান, পুরো বাংলা একাডেমিকে ঢেলে সাজাতে সংস্কার কমিটি করার চিন্তা করছে সরকার। বাংলা একাডেমি এমনভাবে তৈরি যেখানে যে কোনো একটি মতাদর্শ প্রতিষ্ঠিত। এই একাডেমিটাকে এমনভাবে আখড়া বানানো হয়েছে যেখানে একটা বিশেষ মতের এবং একটা বিশেষ গ্রুপের লোক ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না। যারা ভালো চিন্তা করছে ওদের জন্য কোনো জায়গা না রাখেন, তাহলে বুঝতে হবে যে এই একাডেমিটা ঠিকভাবে চলছে না। এই প্রসঙ্গগুলো চলে আসছে যে কেন তাহলে এই সিস্টেমের মারপ্যাচগুলো থাকবে, তাহলে এটা পুরো একটা সংস্কারের দিকে যায়। আমরা বাংলা একাডেমি পুরস্কার বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। এটি রিভিউয়ের কাজ করছে একটি কমিটি। ঘোষণা অনুযায়ী 3 কর্মদিবসের মধ্যে মনোনীতদের নাম প্রকাশ করা যাবে জানান সংস্কৃতি উপদেষ্টা। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থনীতির চাকা ঘোরাতে সরকার বাণিজ্য সম্ভাবনা কাজে না লাগিয়ে বিদেশি ঋণে বেশি নির্ভর করছে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক। আর অর্থ উপদেষ্টা মনে করেন, বাণিজ্যের দুরবস্থার জন্য পালিয়ে যাওয়া ব্যবসায়ীরাই দায়ী। আগামী বাজেটে বাণিজ্যকে প্রাধান্য দেওয়ার আশ্বাস দেন তিনি। সকালে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় দেশের বিনিয়োগ পরিস্থিতি ও নীতির বাধাগুলো তুলে ধরেন ব্যবসায়ীরা। 5ই আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে ন্যায্যতা। 6 মাস পেরিয়ে গেলেও সে প্রত্যাশা পূরণ হয়নি ব্যবসায়ীদের। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা অভিযোগ করেন, এনবিআর, বাংলাদেশ ব্যাংক সহ সরকারি সংস্থাগুলো এখনও হয়রানি মুক্ত নয়। গেল কয়েক মাসে কেবল গাজীপুর এলাকাতেই কয়েকশো কারখানা বন্ধ হয়েছে, যার বিপরীতে প্রতিযোগী দেশগুলোর ব্যবসা বাড়ছে। যেখানে ব্যবসা বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, সেখানে সরকার রাজস্ব বোঝা চাপিয়ে দিচ্ছে। আমরা এদেশে ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সম্প্রতি অনেক বিদেশি প্রতিষ্ঠান নতুন করে বিনিয়োগ করছে না। অনেক নতুন বিনিয়োগ পরিকল্পনাও বাতিল হয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরকারের সম্পর্কও এখন চিন্তার বিষয়। সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালকও বলেন, এখনও বাজেট নীতি, মুদ্রানীতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় নীতি বাণিজ্য সম্প্রসারণে বড় বাধা। অর্থনীতি গতিশীল করতে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিডার মতো গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে এমন সংস্কার এখনো হয়নি। সরকারের নীতি দেখে মনে হয় বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগানোর পরিবর্তে বিদেশি ঋণই বেশি গুরুত্ব পাচ্ছে। এসব ক্ষেত্রে ঘাটতির কথা স্বীকার করেন অর্থ উপদেষ্টাও। বলেন, বাণিজ্যের দুরবস্থার জন্য অর্থ লোপাট করে পালিয়ে যাওয়া ব্যবসায়ীরাই দায়ী। জানান, ঘুরে দাঁড়াতে নিয়ন্ত্রক সংস্থাগুলোতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে না, বরং এখনো বাংলাদেশ অনেক দেশের কাছে অনুকরণীয়।
নাজুক অর্থনৈতিক অবস্থার মধ্যে দায়িত্ব নিয়ে এখন পরিস্থিতি অনেকটাই উন্নতি করেছে বর্তমান সরকার। এনবিআর, বাংলাদেশ ব্যাংক সহ অনেক জায়গায় চ্যালেঞ্জ আছে। আগামী বাজেটে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতেই প্রয়োজনীয় নীতি নেওয়া হবে। 2026 সালে এলডিসি গ্রাজুয়েশন হবে কিনা এমন প্রশ্নে সরাসরি জবাব দেননি অর্থ উপদেষ্টা। জানান, এক্ষেত্রে সরকার নমনীয় নীতি অনুসরণ করবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির মধ্যেই ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। রবিবার সিলেট শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সরকার বা মালিকপক্ষ হস্তক্ষেপ করলে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্ভব নয় বলে মনে করেন কামাল আহমেদ। সাংবাদিকরা যাতে প্রভাব মুক্ত থেকে পেশাগত দায়িত্ব পালন করতে পারে সে ব্যবস্থা করা হবে। আশ্বাস দেন ওয়েজ বোর্ড পুরোপুরি বাস্তবায়নের। সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিশন কাজ করছে বলেও জানান এই কমিশন প্রধান। আপনাদের দাবির সাথে আমি সম্পূর্ণ একমত যে আপনাদের ওই সময়ের যে ভোগান্তি, সেই ভোগান্তির প্রতিকার দরকার। মামলাগুলো প্রত্যাহার হওয়া, মামলাগুলো এখনো কেন থাকে? সরকারের তরফ থেকে সর্বশেষ বলা হয়েছে, সম্ভবত গত সপ্তাহে 3-4 দিন আগে আইনমন্ত্রী বলেছেন, আইন উপদেষ্টা বলেছেন সহজ বাস্তবায়নযোগ্য সেরকম পদ্ধতি সুপারিশ করতে হবে। একাধিক পদ্ধতিও সুপারিশ করা যায়, সরকার কোনটা গ্রহণ করে সেটা দেখতে হবে। মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে উত্তরের কয়েক জেলায়। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁয়। জেলায় রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় সড়ক মহাসড়কগুলো। ভোর থেকে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। গেল কয়েকদিন ধরে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল পুরো এলাকা। মধ্য দুপুর পর্যন্ত দেখা যায়নি সূর্য। মাঘের শুরু থেকে শীতের দাপট দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে কয়েক জেলায়। নগদে গত কয়েকদিন প্রচণ্ড শীত ছিল, শীতে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল না। গত রাতেও শীত ছিল, আজ সকাল থেকে একটু রোদ উঠছে, ভালো বোঝা যাচ্ছে এখন একটু। দুর্নীতির অভিযোগে চলতি মাসে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়লেও এবার শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের উপর চাপ বাড়ছে এমপি পদ ছাড়ার। এই তথ্য জানিয়ে রবিবার প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল। এছাড়া টিউলিপকে সবাই ভালো মনে করলেও তিনি এমনটা নন, এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের বিরোধী দলের নেতা ডেভিড ডগলাস। প্রতিবেদনে আরও বলা হয়, টিউলিপ যেন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপির পদও ছাড়েন, এই নিয়ে বিরোধী দল পিটিশন দায়ের করে ক্যাম্পেইন শুরু করেছে। এছাড়া টিউলিপের বিরুদ্ধে লিফলেট বিতরণও শুরু করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। সেখানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কয়েক মিলিয়ন ডলারের আত্মসাতের অভিযোগটিও উল্লেখ করা হয়। মেয়াদ শেষ হওয়ায় অবসরে গেলেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাব খাটানো মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ডোনাল্ড লুর মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার 3 দিন আগে 17 জানুয়ারি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডোনাল্ড লুর মেয়াদ শেষ হয়। 2021 সালের 15 সেপ্টেম্বর এই পদে নিয়োগ পান তিনি। 30 বছরের বেশি সময় ধরে মার্কিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ডোনাল্ড লু। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যদি বারবার জেলে যেতে হয়, গেলাম, এমনই মন্তব্য করেছেন চিত্রনায়িকা পরিমণি। নিজের কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ায় এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়ে আবেগঘন পোস্ট শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন পরিমণি। দেশ ও দেশের মানুষের হয়ে কথা বলতে যেমন কখনো পিছপা হননি, তেমনি নিজের ন্যায্য কথা বলতেও কখনো পিছপা হবেন না। এজন্য জেলে যেতে হলেও যাবেন, এমন কথা ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। উত্তরার বোট ক্লাবে ভাঙচুর, হত্যা চেষ্টা ও হুমকির অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রীর বিরুদ্ধে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। কাল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরি, একথা নিশ্চিত করেছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি। এর আগে শনিবার টাঙ্গাইলে এক শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে পরিমণির উপস্থিতির কথা থাকলেও হেফাজত ইসলাম সহ স্থানীয় কিছু সংগঠনের প্রতিরোধের কারণে সেটা স্থগিত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমির শিল্পীদের সাথে মতবিনিময় সভা করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। দুপুর থেকে বিকেল পর্যন্ত একাডেমির হল রুমে শিল্পীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ জামিল আহমেদ শিল্পীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন, পাশাপাশি দুর্বৃত্তদের হামলায় জেলা শিল্পকলা একাডেমির ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটির খোঁজ খবরও নেন। এছাড়া অসহায় ও অসচ্ছল শিল্পীদের সম্মানী প্রদানের আশ্বাসও দেন তিনি। এ সময় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভারতের মুম্বাইয়ে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক শরীফুল ইসলাম শেহজাদের আঙুলের ছাপের সঙ্গে ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনার মিল পাওয়া যায়নি। এতে হামলার তদন্ত নতুন মোড় নিল। এনডিটিভি জানিয়েছে, সাইফ আলী খানের বাড়ি থেকে 19টি আঙুলের ছাপ সংগ্রহ করে মহারাষ্ট্র পুলিশ। সেগুলো সিআইডির ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠানো হয়। পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে 19টি ফিঙ্গারপ্রিন্টের কোনোটির সঙ্গেই শরীফুল ইসলাম শেহজাদের আঙুলের ছাপ মেলেনি। মুম্বাই পুলিশকে সিআইডি বিষয়টি জানানোর পর আরও কিছু নমুনা পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের অশোভন আচরণের প্রতিবাদে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিব। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসিব, 7 কলেজের শিক্ষার্থীদের কি দাবি, কেন তারা রাস্তায় আন্দোলন করছেন, বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তন্নি। আমি এই মুহূর্তে কিন্তু আসলে অবস্থান করছি সায়েন্স ল্যাব মোড়ে, যেখানে আসলে আপনাকে একটু জানিয়ে রাখি যে শুধুমাত্র কিন্তু সায়েন্স ল্যাব মোড়ই নয়, ঢাকা শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আসলে তারা ব্লকেট করে তাদের কর্মসূচি পালন করছে। যেমন ইতোমধ্যে কিন্তু আমরা প্রায় 5-6 কিলো কিন্তু আসলে দৌড়াতে এসেছি, এসে দেখে পেয়েছি তাদের মূল কথায় আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি ছিলেন সেই প্রভিসির যে অশোভন আচরণ এবং শিক্ষার্থী বান্ধব যে আচরণ ছিল না, সেই বিষয়টি নিয়েই কিন্তু 7 কলেজে যে সকল শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু আসলে এভাবে কর্মসূচি পালন করছেন। এছাড়াও পুরান ঢাকার তাঁতিবাজার, মিরপুরের টেকনিক্যাল মোড়, এরকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাতে কিন্তু এই সকল শিক্ষার্থীরা, 7 কলেজে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে তাদের এই অবরোধটি করছেন। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছিলাম আসলে সায়েন্স ল্যাব মোড় থেকে, যেখানে শিক্ষার্থীরা 7টি কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তারা বলছেন যে এমনটি যে তাদের যে বেশ কিছু দাবি নিয়ে তারা গিয়েছিলেন আসলে প্রভিসির কাছে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আসলে তাদের সঙ্গে অশোভনীয় আচরণ করা হয়। সেই জন্যই কিন্তু আসলে তারা এই সড়কটি অবরোধ করেছে এবং তারা বেশ কিছু দাবি এখনও কিন্তু আসলে স্পষ্ট বলছে না, তবে 5টি দফা দাবির কথা তারা বলেছেন। আমরা একটু দেখি, চেষ্টা করি কারোর সঙ্গে কথা বলা যায় কিনা। আমরা একটু কথা বলবো। আসলে আপনাদের দাবি কি কি? আমাদের দাবি হচ্ছে 5টা দাবি। এর মধ্যে একটা এক্সট্রা যোগ হয়েছে আজকে। প্রভিসি যখন উদ্ধত আচরণ করেছে আমাদের সাথে, ছাত্রলীগের ক্যাডারদের মতো যখন আচরণ করেছে, তখন আমাদের আরেকটা দাবি যোগ হয়েছে, প্রভিসি এসে সরাসরি 7 কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। এবং 5 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে নেগেটিভ মার্কিং যোগ করতে হবে নতুন 24-25 সেশনের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। অর্থের হিসাব দিতে হবে, অর্থের হিসাব দিতে হবে এবং 24-25 সেশনের আসন সংখ্যা কমাতে হবে। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার পথে এই যে 5 দফা দাবি, এবং তাকে ক্ষমা চাইতে হবে, প্রভিসিকে ক্ষমা চাইতে হবে। আমাদের এখানে প্রকাশ্যে এসে তাকে ক্ষমা চাইতে হবে, নিজেকে লজ্জিত অনুতপ্ত করে। হ্যাঁ, ব্লকেট হয়েছে অবশ্যই, সব ব্লক। আজকে আমরা এই পর্যন্ত রাত 10টা পর্যন্ত আছি। যে 10টা পর্যন্ত তন্নি, আমি কিন্তু আসলে বলছিলাম আপনাকে যেমনটি যে আসলে তারা রাত 10টা পর্যন্ত এখানে অবস্থান করবেন এবং পরবর্তীতে তাদের যে কথাটি ছিল সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রভিসি আছেন তার কাছে যৌক্তিক বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু তারা যাওয়ার পরেও বেশ অশোভনীয় আচরণ করার ফলেই তাদের এই কর্মসূচি। এবং আজকের সর্বশেষ তারা 10টা রাজধানীর যে সকল গুরুত্বপূর্ণ মোড়গুলো ব্লকেট করে রেখেছেন এবং তাদের দাবি আদায়ের জন্য কর্মসূচি করছেন। সেই রাত 10টা পর্যন্ত তারা এখানে থাকবেন এবং
সর্বশেষ কিন্তু আমরা আসলে কথা বলছিলাম এখানে যে 7 কলেজের যে সকল শিক্ষার্থীরা ছিলেন তাদের সঙ্গে আজকে যদি প্রকাশ্যে এসে তার সঙ্গে প্রভিসি যদি প্রকাশ্যে ক্ষমা না চান তবে আগামীকাল থেকে তাদের একটি বড় পরিসরে কর্মসূচির ঘোষণা করতে যাচ্ছে। হাসিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী হাসিব যুক্ত হয়েছিলেন রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে, সেখানে 7 কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ নিয়ে জানাচ্ছিলেন আমাদের। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।